শরীরের যে কোনো জায়গা থেকে যে কোনো অস্বাভাবিক ক্ষরণ নিঃসরণ, যেমন পায়ুপথে অস্বাভাবিক রক্ত যাওয়া, আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে বা মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া, আমাদের নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে কাশির সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, বা অন্য কোনো একটা ডিসচার্জ, অস্বাভাবিক ডিসচার্জ, কোনো একটা টিউমার বা ক্ষত সেখান থেকে রক্ত যাচ্ছে, বা অন্য কোনো একটা দুর্গন্ধযুক্ত কোনো একটা নিঃসরণ হচ্ছে, সিক্রেশন হচ্ছে, এরকম যদি হয় আমরা আশঙ্কা করতে পারি রোগীটার ক্যান্সার হলো কিনা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলায়। সাথে আছি আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, একদম অতীত থেকেই যে রোগটি মানুষকে ভয় দেখিয়ে আসছে তার নাম হলো ক্যান্সার। দেশের বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও এ নিয়ে নেই কোনো পরিসংখ্যান। তবে ছোটোখাটো কিছু পরিসংখ্যান বলছে পুরুষরা সবচেয়ে বেশি ফুসফুস ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, এবং নারীদের ক্ষেত্রে এই ক্যান্সারটা হচ্ছে স্তন ক্যান্সার এবং একই সাথে জরায়ু ক্যান্সার। আজকের এই পর্বে আমরা ক্যান্সার নিয়ে কথা বলবো, ক্যান্সার প্রতিরোধের নানা দিক নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাজিরুম মুবিন। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমাদের অনুষ্ঠান শুরুর পূর্বে আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত আমরা দেখে আসবো। ডাক্তার নাজিরুম মুবিন 1990 সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2014 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর 2017 সালে 35তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করেন। 2023 সালে ক্যান্সার চিকিৎসায় উচ্চতর ডিগ্রি এফসিপিএস অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। শুরুতে যদি একটু আপনি আমাদের বলেন যে আসলে ক্যান্সার কি এবং কি কারণে হয়ে থাকে। আমাদের পুরো শরীরটি বা আমাদের বডিটি বিভিন্ন কোষ নিয়ে গঠিত, অসংখ্য কোষ নিয়ে গঠিত, এবং প্রতিনিয়ত এই শরীরের প্রয়োজনে কোষগুলো বিভাজিত হয়। তো যখন এই কোষ বিভাজনটি অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে বিভাজিত হয়, তখন সে জায়গায় একটি টিউমার দেখা দেয়, এবং এটি নিয়ন্ত্রণের বাইরে থাকায় তখন সেই টিউমারটাকে আমরা ক্যান্সার বলে থাকি। অর্থাৎ আমাদের শরীরের কোষের বা সেলের অনিয়ন্ত্রিত অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে যে রোগটি তৈরি হয় তাকেই ক্যান্সার বলা হয়। আর দ্বিতীয় প্রশ্নটি হলো ক্যান্সার কেন হচ্ছে, বা ক্যান্সার মূলত হয় এই কোষের ভিতরের যে বিভিন্ন অঙ্গাণু আছে, ডিএনএ, সেই ডিএনএতে বিভিন্ন পরিবর্তনের কারণে, ক্রোমোজোম, ডিএনএ, এটাতে বিভিন্ন পরিবর্তনের কারণে। তো এই পরিবর্তনটি করে সাধারণত কিছু রিস্ক ফ্যাক্টর, বা এই পরিবর্তনের ঝুঁকিগুলো বাড়ায় কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। একদমই সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি এর প্রধানতম কারণ হচ্ছে তিনটি। একটি হলো পরিবেশগত কারণ, যেমন ধরুন আমাদের দেশে প্রচুর বায়ু দূষণ হচ্ছে। এই বায়ু দূষণে যারা খুব বেশি এক্সপোজড হচ্ছে তাদের ফুসফুসের ক্যান্সার, নাক কান গলার ক্যান্সার হচ্ছে। এছাড়া যারা আর্সেনিকে এক্সপোজড হচ্ছে তাদের স্কিন ক্যান্সার, ত্বকের ক্যান্সার হচ্ছে। এছাড়া মূত্রথলির ক্যান্সার হতে পারে, কিডনির ক্যান্সার হতে পারে। তো এর একটা কারণ গেল তাহলে পরিবেশগত কারণ। আরেকটি কারণ হলো আপনার বংশগত কারণ। ধরুন কারো পরিবারের কোনো মা, খালা বা বোনের স্তন ক্যান্সার ছিল, ওভারিয়ান ক্যান্সার ছিল, তাহলে পরবর্তী প্রজন্মের স্তন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। পরিবারের কারো যদি মলাশয়ের ক্যান্সার, রেকটাম ক্যান্সার, কোলন ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার থেকে থাকে, তাহলে পরিবারের পরবর্তী প্রজন্মে সেই ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তৃতীয় যে কারণে ঝুঁকিটি বাড়ে সেটি হচ্ছে আমাদের অভ্যাসগত কারণ। যেমন ধরুন কেউ ধূমপান করছে, কেউ হয়তো খুব একটা কায়িক পরিশ্রম করছে না, কেউ হয়তো অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, ভেজাল খাবার, স্বাস্থ্যকর খাবার খাচ্ছে না। এটা যদিও অভ্যাসগত এবং পরিবেশগত দুটোরই একটি সংমিশ্রণ আছে। তো মূলত এই পরিবেশগত কারণ, অভ্যাসগত কারণ এবং বংশগত কারণেই মূলত এই ক্যান্সারটি হচ্ছে। খুবই সুন্দর বলছিলেন। আমরা একটু জানতে চাবো যে ক্যান্সারকে আসলে ভয়াবহ রোগ কেন বলা হচ্ছে, মানুষ কেন ভয় পেয়ে যাচ্ছে বা কেন মরণঘাতী বলা হচ্ছে? প্রতিনিয়ত বিভিন্ন আবিষ্কার এবং চিকিৎসা পদ্ধতির দ্বার উন্মোচিত হচ্ছে। যেমন কিছুদিন আগে যদি আমরা কোভিড মহামারীর কথা চিন্তা করি, যখন মহামারী শুরু হলো তখন কিন্তু আমরা এর চিকিৎসা পদ্ধতি জানতাম না, ফলে সবাই মারা যাচ্ছিল, একটা বড় অংশ মারা যাচ্ছিল।
পরে যখন আমরা এই চিকিৎসা পদ্ধতিগুলো জানলাম, দেশের বিদেশের বিভিন্ন গাইডলাইন তৈরি হলো কোভিড চিকিৎসার জন্য, তখন আস্তে আস্তে মৃত্যুর হার কমে আসলো। ঠিক একইভাবে ক্যান্সার চিকিৎসারও পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তনশীল হচ্ছে। দীর্ঘদিন ক্যান্সারের একমাত্র চিকিৎসা ছিল শুধুমাত্র সার্জারি। 19বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা ছিল সার্জারি। ফলে এই রোগটা আবার বারবার ফিরে আসতো। বলা হতো যে এটা তার শিকড় রেখে আসে, জ্বর রেখে আসে, সেখান থেকে আবার এই রোগটা ফিরে আসে, অনেকটা কাঁকড়ার মতো শিকড় রেখে আসে। এখান থেকে কিন্তু কর্কট রোগ বা ক্যান্সার এই নামটা এসেছে। আচ্ছা আচ্ছা। তো এখন কিন্তু ক্যান্সারে অনেক চিকিৎসা পদ্ধতি আছে, সার্জারি বা অপারেশন তো আছেই, শল্য চিকিৎসা, এছাড়া রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি। আবার ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য বিভিন্ন আমাদের পরীক্ষা নিরীক্ষা এখন প্রচলিত আছে, যেটা আগে ছিল না। স্ক্রিনিং চালু হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো আগে হয়তো দেশে হতো না, পেট সিটি স্ক্যান এখন দেশে শুরু হয়েছে। সিটি স্ক্যান এমআরআই আগে জেলা শহরে হতো না, এখন জেলা শহরে হচ্ছে। যার ফলে আগে যেটা বলা হতো ক্যান্সার খুবই একটা মরণ ব্যাধি, হলে আর রক্ষে নেই, এখন কিন্তু ল্যান্ডস্কেপ বা সিনারিওটা চেঞ্জ হয়েছে। এখন ক্যান্সার ভালো হচ্ছে এবং অধিকাংশ রোগীকেই আমরা একটা কোয়ালিটি লাইফ উপহার দিতে পারছি। তার মানে বলা যেতে পারে ওই দৃশ্যপটটা থেকে আমরা মোটামুটি একটু সরে আসতে পারছি ক্যান্সারের ব্যাপারে। শুরুতে কয়েক ধরনের ক্যান্সারের কথা বলেছেন, বিশেষ করে কিডনি কিংবা মূত্রথলি কিংবা স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার। এসব ক্যান্সারের লক্ষণগুলো কি একই জাতীয় হয়ে থাকে কিনা, নাকি ভিন্ন ভিন্ন হয়? খুবই চমৎকার প্রশ্ন। প্রত্যেকটি ক্যান্সারের কিছু আলাদা আলাদা লক্ষণ আছে। তবে যেহেতু ক্যান্সার শরীরের যে কোনো অর্গান বা অঙ্গের ক্যান্সার হতে পারে, এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতগুলো ওয়ার্নিং সাইন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যে এগুলো থাকলে আমরা যাতে সন্দেহ করি, সাসপেক্ট করি যে এই রোগীটার ক্যান্সার থাকতে পারে, এবং তাকে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে তার ক্যান্সার হয়েছে কি হয় নাই। তো এই ওয়ার্নিং সাইনগুলোর মধ্যে মোটামুটি সবগুলো ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চলে আসে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইন হচ্ছে শরীরের কোথাও কোনো চাকা, গোটা বা টিউমার দেখতে পাওয়া। এটা যদি দেখা যায় তাহলে আমাদেরকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরীরের কোথাও কোনো একটা ঘা যেটা সাধারণ চিকিৎসায় সারছে না, হ্যাঁ, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ড্রেসিং করছেন, কিন্তু ঘাটা সারছে না, বা আপনি সেখানে বিভিন্ন অয়েন্টমেন্ট দিচ্ছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ঘাটা সারছে না, আপনার ডায়াবেটিসও নেই, ঘা না সারার কোনো কারণ নেই, কিন্তু ঘাটা সারছে না, এটা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। এছাড়া শরীরের যে কোনো জায়গা থেকে যে কোনো অস্বাভাবিক ক্ষরণ, নিঃসরণ, যেমন পায়ুপদ্মে অস্বাভাবিক রক্ত যাওয়া, আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে বা মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া, আমাদের নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে কাশির সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, বা অন্য কোনো একটা ডিসচার্জ, অস্বাভাবিক ডিসচার্জ, কোনো একটা টিউমার বা ক্ষত, সেখান থেকে রক্ত যাচ্ছে, বা অন্য কোনো একটা দুর্গন্ধযুক্ত কোনো একটা নিঃসরণ হচ্ছে, সিক্রেশন হচ্ছে, এরকম যদি হয় আমরা আশঙ্কা করতে পারি রোগীটার ক্যান্সার হলো কিনা। যদি দীর্ঘমেয়াদী কাশি যেটি সারছে না, ওষুধ খাচ্ছেন, আপনি ইনহেলার ব্যবহার করছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কাশি কমানোর ওষুধ খাচ্ছেন, সেটা সারছে না, তাহলে আমাদের সন্দেহ করতে হবে ক্যান্সার হলো কিনা। গলার স্বর অস্বাভাবিকভাবে ভেঙে গেলে, আমাদের ঠান্ডা জ্বর সর্দি কাশি হলে বা দীর্ঘ সময় কথা বললে গলার স্বর ভাঙে, সেটা আবার আপনি ঠিক হয়ে যায়, কিন্তু একটা গলার স্বর ভেঙে গেল, সেটা ঠিক হলো না, তাহলে আমাদের সন্দেহ করতে হবে যে রোগীর ক্যান্সার হলো কিনা। এছাড়া দীর্ঘমেয়াদী জ্বর, আপনি ওষুধ খাচ্ছেন, জ্বর ভালো হচ্ছে না, এক সপ্তাহ জ্বর থাকছে, 2 সপ্তাহ জ্বর থাকছে না, আবার 1 সপ্তাহ জ্বর হচ্ছে, এটাও একটা ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ। তাছাড়া অস্বাভাবিকভাবে ওজন কমে যাচ্ছে শরীরের, আপনি কোনো ডায়েট কন্ট্রোল করছেন না, আপনি খুব যে শারীরিক পরিশ্রম করছেন বিষয়টা সেরকমও না, কিন্তু আপনার শরীরের ওজন কমে যাচ্ছে। আপনার ক্ষুধামন্দা, খাওয়ার কোনো রুচিই আপনি পাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু আপনার যা একদম অন্য কোনো অসুখ আছে, মুখে ঘা আছে, বিষয়টা সেরকম না, কিন্তু আপনি খাওয়ার রুচি পাচ্ছেন না। তো এই বিষয়গুলোকে আমরা ওয়ার্নিং সাইন বলি, এবং এগুলো সবগুলো ক্যান্সারের সাথে মোটামুটি কোনো না কোনোভাবে রিলেট করা যায়। তো এই ওয়ার্নিং সাইনগুলো যদি কেউ দেখে থাকে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। খুবই সুন্দর বলছেন, স্পেসিফিকলি লক্ষণগুলো আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো যে আমাদের দেশের বর্তমানে ক্যান্সারের চিত্রটা কেমন, ক্যান্সার রোগীর চিত্র কেমন? পুরো দেশের ক্যান্সারের চিত্র আসলে বলাটা বেশ মুশকিল, কারণ আমাদের দেশের কোনো পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি নেই।
অর্থাৎ পুরো দেশের জনসংখ্যায় কীরকম ক্যান্সার পেশেন্ট আছে, কোন ক্যান্সার পেশেন্ট আছে সেটা বলা মুশকিল। তবে আমাদের দেশের হসপিটাল বেসড কিছু রেজিস্ট্রি আছে, অর্থাৎ এক বছরে ঢাকা মেডিকেলে কী কী ক্যান্সার পেশেন্ট চিকিৎসা নেওয়ার জন্য আসলো, তাদের মধ্যে পুরুষ কতজন, মহিলা কতজন, কাদের কোন ক্যান্সার বেশি, সেই ডেটাগুলো আছে। তো এই সবগুলো ডেটা বিভিন্ন মহাখালী ক্যান্সার হাসপাতালের আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের আছে। তো এই সবগুলো যদি আমরা একসাথে একত্রিত করি তাহলে অনুমান করা হয় যে আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় 15 লক্ষ, এবং প্রতি বছর এতে আর 2 লক্ষ রোগী নতুন করে যোগ হচ্ছে। আসলে এই সংখ্যাটা নেহাত কম না। সারছে কতজনের, এটার কোনো পরিসংখ্যান কি আছে? এবং এর মধ্যে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় 1 থেকে 1.5 লক্ষ। তাহলে আমরা ধরে নিতে পারি 50,000 থেকে 1 লক্ষ রোগী সুস্থ হয়ে যাচ্ছে, বা 1/3 রোগী হয়তো সুস্থ হয়ে যাচ্ছে। 2/3 রোগীদেরকে আমরা সুস্থ করতে পারছি না। পারছেন না। এটা কি এমন হচ্ছে যে অনেকে মারা যাচ্ছে বা অনেকে দীর্ঘমেয়াদী এই রোগটিতে ভুগে এক পর্যায়ে তাকে মারা যেতে হচ্ছে, বিষয়গুলো কি এরকম কিনা? আচ্ছা, এটার উত্তর দিতে গেলে আমরা আমাদের ক্যান্সার চিকিৎসার ইন্টেনশন সম্পর্কে একটু বলতে হবে। আমরা কি ইন্টেনশনে ক্যান্সারের রোগীদেরকে চিকিৎসা দিই? আমরা 1/3 রোগীদেরকে নিরাময় করার উদ্দেশ্যে চিকিৎসা দিই, কিউরেটিভ ইন্টেন্টে। তাকে আমরা সম্পূর্ণ ক্যান্সার মুক্ত করে ফেলবো। তাকে আমরা ক্যান্সার একটা চিকিৎসা দেবো, সেটা হতে পারে অপারেশন, কেমোথেরাপি বা রেডিওথেরাপি। দেওয়ার চিকিৎসা শেষ হওয়ার পরে আমরা রোগীটাকে ডিক্লেয়ার করবো আপনি আজ থেকে ক্যান্সার মুক্ত, আপনি শুধু আমাদের কাছে ফলো আপে আসবেন। 1/3 রোগী। অপর 1/3 রোগীকে আমরা নিরাময় করতে পারি না, কিওর করতে পারি না, কিন্তু চিকিৎসা দিয়ে আমরা তার প্রত্যাশিত আয়ুষ্কালটাকে বাড়িয়ে ফেলি। অর্থাৎ বইপত্রের ভাষায় চিকিৎসা না দিলে হয়তো রোগীটি 6 মাস বেঁচে থাকবে, আমরা চিকিৎসা দিয়ে তার এই প্রত্যাশিত আয়ুষ্কালটাকে টেনে 2 বছর, 4 বছর, 5 বছর করতে পারি। এটা 1/3 রোগী। আমরা কিওর করতে পারলাম না, কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বাড়িয়ে তুললাম, এবং এই লাইফ এক্সপেক্টেন্সি যতদিন বাড়ালাম সেই সময়টাতে উনি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করবেন। পরবর্তী যে 1/3 রোগী, সেই 1/3 রোগীদেরকে আমরা নিরাময়ও করতে পারি না, তার প্রত্যাশিত আয়ুষ্কালও বাড়াতে পারি না। তার ক্ষেত্রে আমরা যেটি করে থাকি, তিনি আর যতদিন আমাদের মাঝে আছেন তিনি যাতে মানুষ হিসাবে একটা কোয়ালিটিফুল লাইফ লিড করতে পারেন, ব্যথামুক্ত জীবন, তার পরিবার পরিজনদের সাথে যাতে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন, সেই চিকিৎসাটা আমরা দিয়ে থাকি। এটাকে আমরা বলি প্যালিয়েটিভ ইন্টেন্টে চিকিৎসা, প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসা বলে থাকি। তাহলে যাদেরকে আমরা একদম নিরাময় করতে পারছি না তাদেরকে যে আমরা ফেলে দিচ্ছি, বাসায় পাঠিয়ে দিচ্ছি, বিষয়টা তা না। যতদিন তিনি বেঁচে আছেন তার যাতে খাওয়া দাওয়া ঠিক থাকে, তার ঘুম ঠিক থাকে, ব্যথা যাতে না থাকে, তার অন্যান্য শারীরবৃত্তীয় কাজ যাতে ঠিক থাকে, ফ্যামিলি প্রোগ্রামগুলো যাতে তিনি ঠিকমতো অ্যাটেন্ড করতে পারেন, পরিবারের সব প্রিয়জনদের সাথে তিনি যাতে একটি সুন্দর সময় কাটাতে পারেন, সেটা নিশ্চিত করার দায়িত্বও কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞের, এবং আমরা সেই কাজটুকুও পরবর্তী 1/3 জন্য করে থাকি। যেই মানুষগুলোকে বা যেই রোগীদেরকে আপনারা পুরোপুরিভাবে নিরাময় করতে পারছেন, আসলে তারা আসলে কি ধরনের ক্যান্সারের রোগী হয়ে থাকেন, বা এটা কি এমন যে বিষয়টা খুব প্রাথমিক পর্যায়ে আছে বলে তারা নিরাময় হচ্ছে, নাকি অন্য কোনো ফ্যাক্টর এখানে আছে? সব ক্যান্সারের ক্ষেত্রে যেগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেগুলো প্রায় 100% নিরাময় করা যায়। 100%? প্রায় 100%। যদি স্টেজ 1 হয় আমরা অলমোস্ট 100% কিওর করতে পারি। স্টেজ 2-র ক্ষেত্রেও আমরা কিউরেটিভ ইন্টেন্টে নিরাময় করার উদ্দেশ্যেই আমরা চিকিৎসা দিয়ে থাকি। এর বাইরে একদম সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বিভিন্ন ধরনের ক্যান্সারে, যেমন ধরেন অন্ডকোষের ক্যান্সার আমরা একদম সম্পূর্ণ নিরাময় করে ফেলতে পারি। রক্তের একটা ক্যান্সার লিম্ফোমা একটু স্টেজ অ্যাডভান্সড হলেও আমরা সম্পূর্ণ নিরাময় করতে পারি। এছাড়া যে জরায়ুমুখের ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা যায়, ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা যায়। এছাড়া শিশুদের কিছু ক্যান্সার হয়ে থাকে, সেগুলো আমরা সম্পূর্ণ নিরাময় করতে পারি। বেশিরভাগ ক্যান্সার যদি স্টেজ 1 এবং 2 থাকে আমরা সম্পূর্ণ নিরাময় করার উদ্দেশ্যেই আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে যারা স্টেজ 3 বা 4-এ আছেন তাদের কি কিওর হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? আসলে স্টেজ 3-তে একটা 50-50 চান্স থাকে বলা চলে। স্টেজ 4-এ আসলে কিওর করা যায় না, অল্প কিছু ক্যান্সারের ক্ষেত্রে, জার্ম সেল টিউমার, লিম্ফোমা, এগুলোর ক্ষেত্রে আমরা কিওর করতে পারি স্টেজ 4-এও। আবার কোনো ক্যান্সার এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে কোনো ক্যান্সার স্টেজ 4-এ থাকলেও সে 5 বছর 7 বছর পর্যন্ত কিন্তু সুস্থ থাকে।
আচ্ছা ফুসফুস ক্যান্সারের কিছু নতুন নতুন টার্গেটেড থেরাপি আছে, সেগুলো দিতে পারলে আমরা 5-7 বছর পর্যন্ত রোগীকে একদম স্বাভাবিক রাখতে পারি। ব্রেস্ট ক্যান্সারের জন্য এখন অনেক ট্রিটমেন্ট অপশন আছে, সেগুলো দিয়েও স্টেজ 4 এর রোগীকেও আমরা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে পারি। আমরা একটু চিকিৎসার ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। শুরুতে আপনি বলেছেন যে ক্যান্সারের কয়েক ধরনের চিকিৎসা আছে, প্রথমে সার্জারি ছিল, এরপরে রেডিওথেরাপি এসছে, কেমোথেরাপি এসছে, আরও কিছু হরমোন থেরাপি। সেক্ষেত্রে যে বিষয়টা আর কি আমরা বেশি শুনি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কেমোথেরাপি নিয়ে, যে কেমোথেরাপিটা নিয়ে অনেকের একটা ভয় ভীতি থাকে, অনেক ধরনের নেগেটিভ ধারণা প্রচলিত আছে, এই সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আমরাও প্রতিনিয়ত হাসপাতালে এটা ফেস করি, আর কেমোথেরাপির কথা বললেই রোগীরা একটু ভয় পেয়ে যায়। তো কেমোথেরাপি একটা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি ক্যান্সারের, সুতরাং যে রোগীর কেমোথেরাপির প্রয়োজন তাকে কেমোথেরাপি নিতে হবে। কেমোথেরাপি বেশ কষ্টদায়ক একটা চিকিৎসা পদ্ধতি, এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এক এক কেমোথেরাপির ঔষধের জন্য এক এক রকম পার্শ্ব প্রতিক্রিয়া, এবং চিকিৎসা বিজ্ঞানীরা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম ঔষধও প্রতিনিয়ত নিয়ে আসছেন। তো এই 8-10 বছর আগে কেমোথেরাপি নিলে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা রোগীদের মাঝে দেখতাম, এখন ওষুধপত্র উন্নতি হওয়ার ফলে আমরা কিন্তু এখনকার রোগীদের মধ্যে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কম দেখতে পাই। এবং কমন যেসব পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন কেমোথেরাপি দিলে রোগীদের বমি ভাব বা বমি হয়, পাতলা পায়খানা হয়, ক্ষুধামন্দা থাকে, সেগুলো এখন অনেকটাই কমিয়ে আনা গিয়েছে। রোগীদের একটা বড় কনসার্ন থাকে মাথার চুল পড়ে যাবে, যাদের দাড়ি আছে দাড়ি পড়ে যাবে। তো এই ব্যাপারে আমরা আশ্বস্ত করি যে চিকিৎসা চলাকালীন সময়ে এই চুল দাড়িটা পড়ে যাবে, কিন্তু চিকিৎসা শেষ হওয়ার পরে আবার নতুন করে কিন্তু চুল উঠবে, এবং এটা আগের থেকে আরও ঘন এবং আরও সুন্দর, আরও শাইনি চুল রোগীদের হবে। সুতরাং এটা মানে চিরস্থায়ী যে আপনি একদমই চুল পড়ে যাবে বিষয়টা তা না, বরং এটা সাময়িক। এছাড়া আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, রক্তের বিভিন্ন উপাদান কমে যায়, সেগুলো আমরা কেমো দেওয়ার পূর্বে আমরা রক্ত পরীক্ষা করে নেই, যদি রক্তের যে উপাদানগুলো কমে যায় সেগুলো বাড়িয়ে নিয়ে তারপরে আমরা কেমোথেরাপি দিই। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু এটার সুবিধা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সুবিধাকে যদি আমরা দুই পাল্লাই মাপি, এটার উপকারিতা অনেক অনেক বেশি। তাই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করি, আমার মনে হয় যার কেমোথেরাপি প্রয়োজন তাকে কেমোথেরাপি নিতে হবে। এক্স্যাক্টলি, মানে ভালো কিছু একটা পাওয়ার জন্য কিছু একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো নেওয়া যেতেই পারে, যেটা খুব একটা সিগনিফিক্যান্ট না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থাপনা বা ব্যবস্থা বা সুযোগ সুবিধাগুলো কেমন? যখনই কোনো রোগীর ক্যান্সার শনাক্ত হয়, তখনই তাদের মাথায় প্রথম যে চিন্তাটা তাদের মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে আমি দেশের বাইরে চলে যাব, পার্শ্ববর্তী কোনো দেশে চিকিৎসা নেওয়ার জন্য যাব। একটা সময় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে ছিল, এটা সত্যি। তবে এখন আমাদের দেশে ক্যান্সারের যে চিকিৎসা পদ্ধতিগুলো প্রচলিত আছে আন্তর্জাতিকভাবে উন্নত দেশে, প্রায় সবই আমাদের দেশে এখন প্রচলিত আছে। যেমন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকেও আমরা মোটা দাগে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে সার্জারি বা অপারেশন। বাংলাদেশের সার্জনরা এখন বেশ দক্ষ, তারা এখন সব ধরনের ক্যান্সার সার্জারি তারা করছেন। দ্বিতীয় চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে রেডিওথেরাপি। বাংলাদেশে সব ধরনের রেডিওথেরাপি এখন দেওয়া হচ্ছে, যদিও সরকারি পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্বল্পতার একটা ইস্যু আছে এখন, যার কারণে অপেক্ষমান তালিকাটি অনেক বেশি। আজকে গেলে আজকে রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে এখন সব ধরনের রেডিওথেরাপি দেওয়া যায়, শুধু প্রোটন থেরাপি বাদে। এটি অল্প কিছু ক্যান্সারে একটা বিশেষ ধরনের রেডিওথেরাপির প্রয়োজন হয়, প্রোটন থেরাপি, এটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল না। তবে এটা যে সব রোগীদের লাগে তা না, খুবই অল্প কিছু রোগীদের লাগে। এর বাইরে রেডিওথেরাপির যেসব আধুনিক প্রযুক্তি, 3 ডাইমেনশনাল কনফর্মাল রেডিওথেরাপি, ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি বা ভলিউমেট্রিক আর্ক থেরাপি, সব কিছুই এখন বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। এছাড়া ব্রাকিথেরাপি সেটিও দেওয়া হচ্ছে। তারপরে থাকে অন্যান্য থেরাপি, যেমন কেমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি। এগুলো মূলত বিভিন্ন ঔষধ
মুখে খাওয়ার অথবা ইনজেকশনের, যেটা আমরা রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকি। তো বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বিগত কয়েক দশকে বেশ ভালো করছে। আগে আমরা এই 20 বছর আগেও বা 15 বছর আগেও আমরা কেমোথেরাপি ওষুধের জন্য আমরা আমদানিকারকদের জন্য চেয়ে থাকতাম, তারা ইম্পোর্ট করে নিয়ে আসবেন, আমরা ওষুধগুলো রোগীদেরকে দিব। বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হতো, তো এখনও ইম্পোর্ট করা হচ্ছে, কিন্তু এখন ইম্পোর্টের পরিমাণটা অনেক কমে গিয়েছে, কারণ আমাদের দেশীয় ঔষধ কোম্পানিগুলো প্রায় সব ধরনের কেমোথেরাপিউটিক ঔষধ উৎপাদন করছে, এমনকি তারা দেশীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করছে, এবং একদমই আধুনিকতম যে ঔষধগুলো, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, সেগুলো তারা উৎপাদন করছে, এবং বাইরের ইম্পোর্টেড যে ড্রাগগুলো তার থেকে অর্ধেক দামে সেই ঔষধগুলো কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালে এখন পাওয়া যাচ্ছে। সুতরাং সহজ কথায় বলা যায়, বাংলাদেশে ক্যান্সারের সব চিকিৎসাই এখন সহজলভ্য, অ্যাভেইলেবল। হয়তো সরকারি ব্যবস্থাপনায় রেডিওথেরাপিতে একটু অপেক্ষমান তালিকা আছে, এছাড়া বাকিগুলো বেসরকারি সরকারি ব্যবস্থাপনার যদি দুটো মিলে চিন্তা করি যথেষ্ট সহজলভ্য। তবে একটা বিষয়, যে বিষয়টা আমরা প্রতিনিয়ত দেখি বা শুনে থাকি, যে ক্যান্সার রোগীরা আসলে সরকারি হাসপাতালগুলোতে ক্যান্সার নিতে গিয়ে তাদের একটু দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া খরচের ব্যাপারেও তারা একটু উদ্বিগ্ন থাকেন, যে আসলে কোথায় গেলে একটু কমে রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপিটা করা যাবে। সেক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা, যে এই সেন্টারগুলো একদমই যারা দুস্থ আছেন, একদমই যারা আর কি টাকা বের করতে পারছেন না, তারা এই সেন্টারগুলোতে বা এই চিকিৎসা কেন্দ্রগুলোতে যেতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন, কারণ সাধারণ মানুষরা চায় যে কম খরচে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটি। তো আমাদের যে পুরনো মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে, অর্থাৎ বিভাগীয় পর্যায়ের যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো, সেখানে রেডিওথেরাপি বিভাগে ক্যান্সারের কেমোথেরাপি এবং রেডিওথেরাপির ফ্যাসিলিটিগুলো আছে। হ্যাঁ, আর ঢাকার মধ্যে মহাখালী ক্যান্সার হাসপাতাল ক্যান্সার চিকিৎসার জন্য একদমই বিশেষায়িত হাসপাতাল, সেখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি সবই করা সম্ভব। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবথেকে পুরনো হাসপাতাল এবং সবথেকে বড় হাসপাতাল, এখানেও একদম কম খরচেই আপনি ক্যান্সারের চিকিৎসাগুলো নিতে পারবেন। তবে যেটা হয় সেটা হলো, ক্যান্সার চিকিৎসার যারা নিতে আসে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, যার কারণে দেখবেন ঢাকা মেডিকেলে মেডিসিন ওয়ার্ডে মেঝেতে রুগী রাখা হচ্ছে, বারান্দায় রুগী রাখা হচ্ছে, কোনো রুগীকে ফেরত দেওয়া হচ্ছে, কারণ ঢাকা মেডিকেল ফেরত দিলে রুগীরা আর কোথায় যাবে। কিন্তু ক্যান্সার রোগীর ক্ষেত্রে আমরা কিন্তু মেঝেতে রুগী ভর্তি রাখি না, আমরা যতটা বেড ততজন, হাইজিনটা মেনটেন করার জন্য, রাইট। কারণ রুগীকে মেঝেতে রাখলাম, কেমোথেরাপি দিব পরের দিন, রুগী ক্যান্সারের জন্য মারা গেল না, রুগী কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য মারা গেল না, রুগী মারা গেল এই হাসপাতালে ভর্তি হয়ে ইনফেকশনের কারণে। সো এই কারণে হয়তো আমরা রুগীদেরকে সব রুগী ভর্তি করতে পারি না। আমরা ঢাকা মেডিকেলে প্রতিদিন প্রায় 100 জন রুগীর কেমোথেরাপি দেই, কিন্তু রুগী তো আসে তার থেকে অনেক বেশি, ফলে বাকিদেরকে আমাদের একটু বিদায় জানাতে হয়। রেডিওথেরাপির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, একদিনে 100-120 জন রুগী রেডিওথেরাপি দিয়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু নতুন রুগী যখন রিক্রুট করতে চাই তখন আমরা এই স্লটের মধ্যে তাদেরকে ইনক্লুড করতে পারি না, আমরা তাদেরকে একটু 2 মাস 3 মাস পরে একটা ডেট দেওয়া হয়। তবে কিছু কিছু রেডিওথেরাপি হচ্ছে আর্জেন্ট রেডিওথেরাপি, যেমন ধরুন কোনো ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়লো, হাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এটা কোনো ব্যথার ওষুধে কমানো যায় না, এটা রেডিওথেরাপি দিয়েই কমাতে হবে। ক্যান্সারের কারণে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, রক্ত কমানোর ঔষধ দিয়ে রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না, এটা শুধুমাত্র রেডিওথেরাপি দিয়েই বন্ধ করা যাবে। তো এই ধরনের যেসব আর্জেন্ট রেডিওথেরাপি, বা ফুসফুস ক্যান্সার বা বুকের ক্যান্সার, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, মুখ একদম ফুলে গিয়েছে, আমরা বলি সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন বা SVCO, তো এগুলাকে আমরা বলি অনকোলজিক্যাল ইমার্জেন্সি বা ক্যান্সারের ইমার্জেন্সি। তো এদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে কোনো ওয়েটিং লিস্টে পাঠাই না, আমরা রুগী আসলে সাথে সাথে আমরা রেডিওথেরাপিটা দিয়ে দিই। আর যাদের ক্ষেত্রে একটু অপেক্ষা করার সুযোগ রয়েছে তাদেরকে আমরা একটু একটা ডেট দিয়ে দিই, তারিখ দিয়ে দিই, এবং ওই তারিখে আসতে পারি। রোগীদের আরেকটা দুর্ভোগের জায়গা থাকে, তারা আসলে হাসপাতালে যাওয়ার পর কোন প্রসেস বা কোন ফর্মালিটিগুলো পূরণ করে চিকিৎসা নেবেন তা নিয়ে আসলে বিশেষ করে আমাদের যারা গ্রাম থেকে আসেন যে রোগীরা, তারা খুব অসহায় একটা অবস্থায় থাকে। সেক্ষেত্রে কি দিক নির্দেশনাটা কি থাকে? আপনি যেহেতু ঢাকা মেডিকেলে আছেন, পুরো বাংলাদেশের বড় সংখ্যক রোগী সেই হাসপাতালেই সেবা গ্রহণ করছে, কিন্তু তারা একটু অসহায় বোধ করে যে সেখানে আসলে কিভাবে তারা সেবা নেবেন, এই ফর্মালিটিগুলো সম্পর্কে যদি একটু বলতেন আর কি।
এটা যে কোনো রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সবাই এসে একটু অসহায় বোধ করেন, ক্যান্সারের ক্ষেত্রে এটা আরও প্রকট। কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট আসলে এটা ওয়ান ম্যান আর্মি শো না, আমাদের অনেকের সাহায্য নিয়ে এই ট্রিটমেন্টটা করতে হয়। এবং এক একটা ডিপার্টমেন্ট বা এক একজন বিশেষজ্ঞ চিকিৎসক তারা এক একটা চিকিৎসার জন্য বিশেষায়িত, ফলে সাধারণ মানুষের জন্য বোঝা মুশকিল কার কাছে যেতে হবে। তো আমি একটু সহজ করে বলার চেষ্টা করি, যদি কারো ব্লাড ক্যান্সার হয় আপনি কিন্তু ক্যান্সার বিভাগে আসবেন না, আপনি যাবেন রক্তরোগ বিভাগে, হেমাটোলজি ডিপার্টমেন্টে। আচ্ছা, কারো ব্লাড ক্যান্সার হলো আপনি প্রথমে যাবেন হেমাটোলজি ডিপার্টমেন্টে, রক্তের ক্যান্সার হলে হাসপাতালে ঢাকা মেডিকেলের হেমাটোলজি ডিপার্টমেন্টে যাবেন। কিন্তু ভুল করে অনেকে আমাদের ডিপার্টমেন্টে চলে আসে, আমরা আবার তাদেরকে হেমাটোলজিতে পাঠাই, কিন্তু এই যে তার রোগীর একটা দিন নষ্ট হয়ে গেল, সময় নষ্ট হচ্ছে। আবার যেসব রোগীর বয়স 12 বছরের কম, যে ক্যান্সারই হোক না কেন, প্রথমে যাবে শিশু ক্যান্সার বিভাগে, তারাও আমাদের কাছে চলে আসেন, লাইনে অপেক্ষা করেন। পরে আমি দীর্ঘ লাইন অপেক্ষা করার পরে আমি বেলা 1টার সময় বললাম আপনার চিকিৎসা তো আমরা দিব না, আপনি শিশু ক্যান্সার বিভাগে যান। সুতরাং আপনার রোগীর বয়স যদি 12 বছরের কম হয়, সবার আগে যাবেন আপনি শিশু ক্যান্সার বিভাগে, তারপরে ওনারাই আপনাকে গাইড করবে আপনি কোথায় যাবেন। তাহলে ব্লাড ক্যান্সার এবং শিশু ক্যান্সার ব্যতীত বাকি যেসব ক্যান্সার আছে, 12 বছরের ঊর্ধ্বে সলিড টিউমার ক্যান্সার যেসব আছে, তারা আসবেন অনকোলজি বিভাগ বা সরকারি হাসপাতালগুলোতে এই বিভাগের নামটি এখনো রেডিওথেরাপি বিভাগ নামে পরিচিত, রেডিওথেরাপি বিভাগে আসবেন। আচ্ছা, এখান থেকে আপনাকে প্রয়োজন অনুসারে বিভিন্ন সার্জনদের কাছে পাঠানো হবে। নাক কান গলার সার্জারি যদি প্রয়োজন হয় নাক কান গলা বিভাগে পাঠানো হবে। আপনার যদি কোলন বা রেকটামে সমস্যা থাকে, অন্ত্র বা মলাশয়, আপনাকে কোলোরেক্টাল সার্জারি বা জেনারেল সার্জারিতে পাঠানো হবে। আপনার যদি স্কিনে সমস্যা থাকে আপনাকে প্লাস্টিক সার্জারিতে পাঠানো হবে। আর যদি তারা আবার আমাদের কাছে পাঠায় তাহলে পরবর্তী কেমোথেরাপি বা রেডিওথেরাপি সেটা আমরা দিব। আচ্ছা, সেটা আমরা প্রদান করব। আরেকটা বিষয় যেটা তারা একটু কনফিউশনে ভোগেন, এই বিষয়টা আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে তারা আসলে চিকিৎসকদের উপর ভরসা করতে পারেন না অনেক সময়। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা গিয়ে সরকারি হাসপাতালে আসলে চিকিৎসকরা অনেক রোগী দেখার কারণে আসলে সময়টা তারা ওইভাবে হয়তো দিতে পারেন না, কিন্তু রোগীরা আসলে একটু কনফিউজড হয়ে যান যে আমি তো কথাটা পুরোটুকু বলতে পারলাম না, ক্যান্সারের মতো একটি বড় রোগ, এখন চিকিৎসক যেই চিকিৎসা বা যে ওষুধগুলো আমাকে দিয়েছেন এগুলোকে আসলেই লাগছে কিনা বা তারা কোত্থেকে কালেক্ট করবেন, এই দিক নির্দেশনাগুলো তারা অনেক সময় পান না। এই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, এটাও আমাদের শুধু ক্যান্সার না, সব রোগের ক্ষেত্রেই এটা আসলে প্রযোজ্য। আমি প্রায়ই বলে থাকি যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের চিকিৎসা পদ্ধতি খুব একটা পার্থক্য নেই। পার্থক্য একটা জায়গায়, আমরা রুগীদেরকে একটু কম সময় দিই, একই ট্রিটমেন্ট দিচ্ছি আমরা, আউটকাম বা রেজাল্টও একই, হয়তো রুগীদেরকে আমরা কাউন্সেলিং কম করছি। তো সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে, প্রাইভেট চেম্বারে আপনি যেখানেই যান না কেন, আমিও তো আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে যাই। আমি কি ফলো করি, আমি আসলে আগে নোট ডাউন করে ফেলি ডাক্তারের কাছে আমি কি জানতে চাই, কি প্রশ্নগুলো আমি করব, কারণ খুব অল্প সময়ে আমি ডাক্তারকে আমি সামনে পাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে একদমই এক্সস্ট হয়ে, ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়, তখন আসলে মাথা ঠিক থাকে না, হয়তো কিছু না বলেই ডাক্তার খসখস করে কাগজে কিছু লিখে দিলেন, আমি ওটা নিয়ে চলে আসলাম, ভালো মতো বুঝে আসলাম না। ফলে আমি আমার কোন কোন সমস্যার কথা বলবো সেগুলো যদি আপনি একটু নোট ডাউন করে যান, যে আমি এই সমস্যার কথা বলবো এবং আমি এই বিষয়গুলো জানতে চাই, একদমই কি পয়েন্টগুলো আপনি লিখে নিয়ে যান। চিকিৎসকের সামনে আপনি কাগজ ধরে ধরে চিকিৎসককে এটি জিজ্ঞেস করেন, চিকিৎসক আপনার প্রশ্নের উত্তর দেবে, এবং আমরাও তখন একটু খুশি হয়ে যে না, এই রুগী বা এই রুগীর লোকটা অনেক গোছানো। দ্বিতীয় যে কারণে একটু সময় নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে চিকিৎসার কাগজ, ডকুমেন্টগুলো অগোছালো থাকে, কাগজ একটার পর একটা উল্টাতে আমাকে খুঁজে বের করতে হয় যে আসলে কোন কাগজটা আমার জন্য জরুরি, এতে অনেক সময় নষ্ট হয়ে যায়। এটার জন্য পরামর্শ হচ্ছে আপনার যাবতীয় যেসব টাকার রসিদ, রুগীর লোকদেরকে বলছি, আপনারা সেগুলো সরিয়ে আলাদা ফাইলে রাখুন, সেগুলো অবশ্যই জরুরি, আপনি টাকা দিয়েছেন, পে করেছেন, রসিদ আপনার রাখা প্রয়োজন, কিন্তু ওটা আসলে আমার খুব একটা প্রয়োজন নেই, আপনি কত পে করেছেন না করেছেন এটা আপনার জন্য জানা জরুরি, সেটা আপনি আলাদা একটা ফাইলে রাখেন। বাকি পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো একসাথে রাখেন এবং একটা ক্রমানুসারে রাখেন, পুরনো কাগজগুলো নিচে, নতুন কাগজগুলো উপরে। এবং আমাদের জন্য সবথেকে জরুরি কাগজ কি? সবথেকে জরুরি কাগজ আমাদের বায়োপসি রিপোর্ট, মাংস পরীক্ষার রিপোর্ট।
আচ্ছা আচ্ছা আচ্ছা। বা সাইটোলজি এফএনএসি রিপোর্ট সেটা সবার উপরে রাখেন। যদি কোনো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্ট থাকে সেটি সবার উপরে রাখেন। সিটি স্ক্যান, এমআরআই বা এফডিজি পেট সিটি স্ক্যান এবং বোন স্ক্যান, এই বিভিন্ন স্ক্যানের যদি রিপোর্ট থাকে সেগুলো সবার উপরে রাখেন। এবং অবশ্যই শুধু রিপোর্ট নিয়ে আসবেন না, ফিল্মগুলো নিয়ে আসবেন, সিটি স্ক্যান এবং এমআরআই। অনেক সময় আমরা রুগীদেরকে খুব বেশি কিছু বলতে পারি না, রুগী বায়োপসি রিপোর্টটা সাথে নিয়ে আসে নাই, রুগী সিটি স্ক্যানের রিপোর্ট এনেছে কিন্তু ফিল্মটা নিয়ে আসে নাই। তাহলে আপনি যদি একটু গুছিয়ে আসেন, কি বলবেন, কি জানতে চান, এবং আপনার কাছে যা ডকুমেন্টগুলো আছে সেগুলো যদি একটু গুছিয়ে নিয়ে আসেন, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়, কমিউনিকেশনটা খুব ক্লিয়ার হয়। চিকিৎসক আপনাকে এই তখন আপনার প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিবেন বলে আমি আশা। একটু টেস্ট সম্পর্কে জানতে চাবো। ইনিশিয়ালি ক্যান্সার আপনারা যদি যখন ডায়াগনোস করতে চান সেক্ষেত্রে কোন টেস্টগুলো মূলত করে থাকেন? ক্যান্সার ডায়াগনোসিসের জন্য প্রথমেই তো রোগীর কিছু তার কিছু হিস্ট্রি থাকে, তার কিছু সমস্যা থাকে, শারীরিক সমস্যা যেগুলো বললাম। সে হয়তো শরীরের কোনো একটা জায়গায় চাকা অনুভব করছে, বা কোনো একটা জায়গায় ঘা আছে, ব্লিডিং হচ্ছে, বা জ্বর আছে। তো এটাতে আমরা একটা সাসপেক্ট করি বা সন্দেহ করি এই রোগীটার হয়তো এই জায়গায় ক্যান্সার হতে পারে, হয়তো তার ফুসফুসে ক্যান্সার হতে পারে। তখন আমরা ফুসফুসের এক্সরে, বুকের এক্সরে করতে দেই, অথবা বুকের সিটি স্ক্যান করতে দিই। অর্থাৎ রোগীর কাছ থেকে হিস্ট্রি নিয়ে আমরা ওই জায়গার একটা ইমেজিং করতে দিই, সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা আলট্রাসোনো অথবা বোন স্ক্যান হতে পারে, এফডিজি পেট সিটি স্ক্যান হতে পারে। আর কি যেটা সমস্যা সেটাকে সেই জায়গায় আমরা স্ক্যান করতে দিই, রাইট। তো স্ক্যান করতে দেওয়ার পরে আমরা হয়তো দেখলাম যে সিটি স্ক্যানে করতে দেওয়ার পরে ওই জায়গায় একটা টিউমার আছে এবং সেটাকে দেখে ক্যান্সার মনে হচ্ছে। তখন আমরা সেই টিউমার থেকে একটা ছোট্ট একটি সুই ঢুকিয়ে সেখান থেকে একটু মাংস বের করে নিই। এই পরীক্ষাটিকেই বলা হয় বায়োপসি পরীক্ষা। হ্যাঁ, এই বায়োপসি পরীক্ষা, এরপরে এই মাংসটা বের করে নেওয়া হলো, তারপরে এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা হয় যেটা আসলে কি ক্যান্সার কি ক্যান্সার না। যদি ক্যান্সার হয়ে থাকে এটা কোন ধরনের ক্যান্সার, এটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি পরীক্ষা। যদি এটাকে আমাদেরকে গাইড করতে না পারে যেটা আসলে কোন ধরনের ক্যান্সার, হ্যাঁ, তখন আমরা ফার্দার পরীক্ষা করার জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষা করে থাকি, বা কোন ধরনের চিকিৎসা দেব সেটা বোঝার জন্য এই টিস্যুটা থেকেই, এই মাংসটা থেকেই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষা করে থাকি। টার্গেটেড থেরাপি কোনটা দিব সেটা জানার জন্য মলিকুলার স্টাডি করে থাকি, ইমিউনোথেরাপি দিব কিনা সেটা জানার জন্য মলিকুলার স্টাডি করে থাকি। তো এই পুরো সিকোয়েন্সটা দিয়ে আমরা মূলত একটা রোগীর ক্যান্সার শনাক্ত করে থাকি। সবসময় বলা হয়ে থাকে যে প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। আসলে এমন কোনো খাবার বা লাইফস্টাইল মেনটেন করার মতো কোনো বিষয় আছে কিনা যেটা থেকে আমরা ক্যান্সার থেকে একটু দূরে থাকতে পারবো বা প্রতিরোধ করতে পারবো? প্রথমে যেটা বলেন যে লাইফস্টাইল, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা একটু ওজন যাদের বেশি উচ্চতার তুলনায়, যারা একটু মুটিয়ে গিয়েছেন, ওবেসিটি, যে ওবেস যাদের আমরা বলি, যাদের ওবেসিটি আছে, তাদের প্রায় সব ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যারা কায়িক পরিশ্রম কম করেন, শারীরিক পরিশ্রম কম করেন, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যারা অ্যালকোহল গ্রহণ করেন, যারা ধূমপান করেন, তাদেরও প্রায় সব ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যারা অতিরিক্ত তেলের খাবার খান, অতিরিক্ত লবণের খাবার খান, বা বাইরের খাবার, সোজা কথায়, বা জাঙ্ক ফুড, এসব যারা খান, তাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আর এছাড়া যদি আমরা শাকসবজি কম খাই তাহলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে, পানি কম খাই ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। তাহলে এর বিপরীতে বেশি বেশি ফলমূল, শাকসবজি, যেগুলোতে সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সে ধরনের খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে আসে। বেশি উদাহরণ দিতে গেলে লম্বা হয়ে যাবে, সবগুলো ক্যান্সারের জন্য এরকম স্পেসিফিক খাবার দাবার আছে। একটা শুধু বলি, টমেটো, প্রোস্টেট ক্যান্সার পুরুষদের খুবই কমন একটা ক্যান্সার। যারা, এবং এটার জন্য অনেক স্টাডি আছে, যারা অনেক বেশি টমেটো খান, টমেটোতে যে লাইকোপেন নামে একটি উপাদান আছে যা আমাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিটাকে অনেকাংশে কমিয়ে ফেলে। আচ্ছা আচ্ছা। তো এরকম বিভিন্ন রকমের খাবার আছে, এগুলো বেশিরভাগই শাকসবজি, ফলমূল, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলোতে বেশি আছে, এবং যাদের ওজন সীমিত পর্যায়ের মধ্যে রাখে, যারা আপনার কায়িক পরিশ্রম করে, অ্যাক্টিভ, রাইট, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। তাহলে লাইফস্টাইলের এই বিষয়গুলো বললাম। এর পাশাপাশি যারা মহিলা, তাদের এই যে ব্রেস্ট ক্যান্সার এখন অনেক বেড়ে যাচ্ছে। কিছুদিন আগেও বাংলাদেশের সব থেকে কম মেয়েদের সব থেকে প্রধানতম ক্যান্সার ছিল জরায়ু মুখের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। কিন্তু
কিন্তু এখন আমরা দেখছি বাংলাদেশের মেয়েদের প্রধানতম ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার। এটা আসলে একটা ইন্ডিকেটর যে আমাদের দেশ আস্তে আস্তে উন্নত হচ্ছে। কারণ যে দেশগুলো অনুন্নত তাদের মহিলাদের প্রধান ক্যান্সার থাকে জরায়ুমুখ ক্যান্সার, যে দেশগুলো আস্তে আস্তে উন্নত হয় তাদের দেশের মহিলাদের প্রধান ক্যান্সার থাকে ব্রেস্ট ক্যান্সার। তো এটার ঝুঁকি বাড়ায় কি, যদি কোনো মহিলা দেরিতে বিবাহ করেন, অথবা দেরিতে বিবাহ করলেন, সন্তান দেরিতে নিলেন, সন্তান কম নিলেন, সন্তান নিলেন কিন্তু তাকে ঠিক মতো মায়ের বুকের দুধ খাওয়ালেন না। তো এই রিস্ক ফ্যাক্টরগুলো এগুলো কিন্তু একদম গবেষণায় চলে এসেছে যে যারা 30-এর পরে মা হচ্ছেন তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি যিনি 20-এ মা হচ্ছেন তার থেকে অনেক গুণ বেশি। এবং একই সাথে আরেকটা গবেষণাও আমি লক্ষ্য করেছি যে যারা জন্ম প্রতিরোধক পিল নিচ্ছেন তারাও একটা তাদেরও ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো এগুলো আমাদের লাইফস্টাইলের, আমাদের কর্পোরেট লাইফস্টাইল বা আধুনিক জীবনযাত্রা অনুষঙ্গ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো একই সাথে আমাদের বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া প্রতিরোধ করতে গেলে তাহলে এই লাইফস্টাইলগুলো আমরা যদি একটু আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ উপায় আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে স্ক্রিনিং। আপনার পরিবারের কোনো সদস্যের যদি ক্যান্সার থাকে তাহলে আপনি নিশ্চয়ই ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন কোনো ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে, তাহলে তাকে জিজ্ঞেস করুন যে এই ক্যান্সারের জন্য আপনাকে কোনো স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে কিনা। অনেক ক্যান্সারের জন্য স্ক্রিনিংয়ের আওতায় আসতে হয় এবং কিছু স্ক্রিনিং প্রোটোকল আছে, নির্ধারিত দিন বা সময় পরপর কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় ক্যান্সারের ঝুঁকি আছে কিনা। থাকলে শুরুতেই চিকিৎসা করে ফেললে ক্যান্সার একদম সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাহলে স্ক্রিনিংয়ের আওতায় এসে আমরা এটাকে ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমরা আসলে অনেক বিষয়ে জানতে পেরেছি খুব কম সময়ে। যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি দুটি কথা বলবো। প্রথম কথা, ক্যান্সার নিরাময়যোগ্য, সুতরাং ক্যান্সার হলে দেরি না করে খুব দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হন। কারণ ক্যান্সারের ক্ষেত্রে প্রতিটি দিনে কিন্তু রুগীটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে যেতে পারে। হয়তো আপনি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিতে নিতে আপনি 1 মাস দেরি করে ফেললেন, রুগীটা স্টেজ 1-এ ছিল, সেখান থেকে স্টেজ 4-এ চলে গেল, তাহলে কিন্তু সেটা নিরাময়যোগ্য পর্যায়ে থাকলো না। প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। সুতরাং আপনারা ক্যান্সারের চিকিৎসা নেওয়ার জন্য খুব বেশি দেরি না করে বাংলাদেশে আপনার চিকিৎসাটা যদি দ্রুত শুরু করেন, তাহলে আগে যেটা বলা হতো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, এই কথা বললে আপনি 21শ শতাব্দীতে হোঁচট খেয়ে পড়ে যাবেন, এটা পুরনো কথা। এখন ক্যান্সারের অ্যান্সার আছে এবং ক্যান্সার নিরাময় করা যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্ট স্বাস্থ্যবেলা, সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, আজকের এই পর্বের সবচেয়ে ভিন্ন যে পার্টটি ছিল সেটি ছিল যে আমরা ডক্টরদের পাশাপাশি আসলে একজন রোগীর কি করণীয় এবং রোগীর একটা ছোটোখাটো বলা যেতে পারে পড়াশোনা করার জায়গা বা একটু বোঝার জায়গা, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। আশা করছি এই বিষয়গুলো আপনারা যদি জানেন, মানেন, তাহলে হাসপাতালে ঘোরাঘুরির ক্ষেত্রে বা হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের যে দুর্ভোগ আছে তা অনেকাংশে কমে আসবে। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, কালবেলাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।